এদিকে ভারত ছেড়ে লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। অবশেষে 60 দিনের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি। ভারতের চাপে ক্ষমতা হারাবেন তারেক রহমান। বন্ধুরা, একদম ব্রেকিং নিউজ, আর এই খবরটা আপনাদেরকে জানাতে পেরে সত্যিই খুব আনন্দ লাগছে যে শেখ হাসিনা এখন ভারত ছেড়ে অন্য দেশে যাচ্ছেন এবং বর্তমানে শেখ হাসিনা এখন কোন দেশে যাবেন। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন তুলে দেশটির সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘ। চিঠিতে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগের উপর বলবৎ নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না তার জবাব দেওয়া হয়েছে। অবশেষে বহু প্রতীক্ষার পরে এলো সেই সুসংবাদটি, যে সুসংবাদের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করেছে। ভারতীয় মিডিয়াগুলোর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা নাকি ভারত থেকে লন্ডন চলে যাবে। হঠাৎ করে এত তুমুল উত্তেজনা কেন তৈরি হলো? তার মেইন রিজন হচ্ছে এই জায়গা থেকে আওয়ামী লীগ সব থেকে বেশি লাভবান হবে, অথবা বলা যায় কোনো ধরনের পরিশ্রম ছাড়াই তারা ব্যাপকভাবে উপকৃত হবে। ভারতের ক্রমাগত চাপের কারণে বা তাদের আনুকূল্য পাওয়ার আশায় সরকার এখন আওয়ামী লীগ এবং তাদের মিত্র নেতাদের একের পর এক জামিন দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন তুলে দেশটির সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সন্ত্রাসবাদ মোকাবেলায় মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রচার ও সুরক্ষা বিষয়ক বিশেষ দূত বেন সাওয়েল, নির্বিচার আটক সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের যোগাযোগের ভাইস চেয়ারম্যান ম্যাথিউ জিলেট, বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা সম্পর্কিত বিশেষ দূত মার্গারেট স্যাটারথওয়েট যৌথভাবে এই চিঠি দিয়েছেন। চিঠিতে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগের উপর বলবৎ নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না তার জবাব দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের সময় গত ডিসেম্বরের শেষ ভাগে জাতিসংঘের এই 3 বিশেষ দূত চিঠি দিয়েছেন। অন্তর্বর্তী সরকারকে একাধিকবার চিঠির জবাবের জন্য তারা তাগাদাও দিয়েছিলেন। নির্বাচনের পর বাংলাদেশের বিএনপি সরকারের কাছে ওই চিঠির জবাব চেয়েও বার্তা দেওয়া হয়েছে। সবশেষ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গত 26শে মার্চ জাতিসংঘ মহাসচিবের বৈঠকে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের ওই নিষেধাজ্ঞা কতদিন বলবৎ থাকবে সেটিও জানতে চাওয়া হয়েছে। চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরে জানতে চাওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যেসব আশঙ্কা বা ঝুঁকি থাকার কথা বলা হয়েছে সেগুলোর পেছনে সুনির্দিষ্ট যুক্তি কি কি। সূত্রগুলো বলছে, জাতিসংঘের দূতদের এই চিঠি বিভিন্ন দেশ ও দাতাগোষ্ঠীর কাছেও পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর জাতিসংঘের পক্ষ থেকে এই প্রথম দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। গত বছরের 10ই মে বাংলাদেশের সন্ত্রাস দমন আইন সংশোধন করে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল দেশটির তখনকার অন্তর্বর্তী সরকার। এরপর দেশটির নির্বাচন কমিশন দলটির প্রতীক স্থগিত করে এবং শেষ পর্যন্ত দেশটির ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি। এই নিষেধাজ্ঞা নিয়ে দেশীয় ও বিদেশে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও অভিযোগ আছে মোহাম্মদ ইউনূস তার কিংস পার্টিকে সুবিধা দিতে দলটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের দপ্তরে বেশ কয়েক দফা চিঠি দেওয়া হয়েছিল। 2025 সালের 8ই আগস্ট লন্ডনের বিখ্যাত ডাউটি স্ট্রিট চেম্বারের 2 আইনজীবী স্টিফেন পার্লস কেসি ও অ্যালেক্স টিনসলে জাতিসংঘের কাছে অভিযোগ দেন। ডাউটি স্ট্রিট চেম্বার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞ ও জাতিসংঘের অন্যান্য বিশেষ দূতদের কাছে জরুরি পদক্ষেপের অনুরোধ জমা দেন ডাউটি স্ট্রিট চেম্বার্সের এই 2 আইনজীবী। এছাড়া গত নভেম্বরে দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল ইউএনডিপি-কে চিঠি দিয়েছেন। এসব চিঠির প্রেক্ষাপটে জাতিসংঘের দপ্তর থেকে মোহাম্মদ ইউনূসকে চিঠি দেওয়া হয় গত 29শে ডিসেম্বর। জাতিসংঘের 3 দূতের স্বাক্ষর করা 18 পৃষ্ঠার ওই চিঠিতে বাংলাদেশে একাধিক রাজনৈতিক দলের উপর রাজনৈতিক বিধিনিষেধ, আওয়ামী লীগের উপর আরোপিত সীমাবদ্ধতা, রাজনৈতিক বক্তব্য সমাবেশ এবং ন্যায় বিচার অধিকারের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও ট্রাইব্যুনাল আইন প্রয়োগ, রাজনৈতিক বক্তব্য সমাবেশে বাধা, গণগ্রেপ্তার এবং ন্যায্য বিচারের লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করা হয়। চিঠিতে জাতিসংঘের দূতরা বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তির অধীনে সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশ এবং ন্যায্য বিচারের অধিকারের পরিপন্থী। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার আইনটিও সংযুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এভাবে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ সীমাবদ্ধতার রূপ। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে, 2025 সালের মে মাসে আইনি সংশোধনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় রাজনৈতিক কার্যক্রম,
জনসমাবেশ, প্রকাশনা, গণমাধ্যমে প্রচার এবং নির্বাচনে অংশগ্রহণ অন্তর্ভুক্ত ছিল। এছাড়া নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করে, ফলে তারা নির্ধারিত জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতার উপর সবচেয়ে গুরুতর বল প্রয়োগ করার শামিল। এটি শুধু ব্যতিক্রমী পরিস্থিতি প্রয়োগ করা যেতে পারে, যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি। চিঠিতে আরো বলা হয়, সন্ত্রাস বিরোধী ক্ষমতা ব্যবহার করে কোনো রাজনৈতিক দলকে দমন করা উচিত নয়, বরং সহিংসতার নির্দিষ্ট বিশ্বাসযোগ্য হুমকি মোকাবেলায় তা প্রয়োগ করা উচিত। চিঠিতে আওয়ামী লীগের যোগাযোগ কার্যক্রমে বিধিনিষেধ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা এবং সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের অধীন সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যে কোনো প্রচার নিষিদ্ধ করার কথা উল্লেখ রয়েছে। জাতিসংঘের দূতরা লিখেছেন, এ ধরনের সামগ্রিক নিষেধাজ্ঞা রাজনৈতিক বিতর্ককে স্তব্ধ করে দিতে পারে, যেখানে লক্ষ্য হওয়া উচিত কেবল সহিংসতা বা উস্কানি রোধ করা। সমাবেশ ও নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থনে সব ধরনের জমায়েতে সার্বিক নিষেধাজ্ঞা অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় এবং একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া বহুত্ববাদকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভোটারদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ সীমিত করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে আটক ও গ্রেফতার এবং নির্যাতন করা হয়েছে তা নিয়েও চিঠিতে উদ্বেগ জানানো হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা ব্যক্তিদের, যাদের মধ্যে সাংবাদিক ও আইনজীবীরাও রয়েছেন, গণগ্রেফতার অভিযোগের কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি হেফাজতে মৃত্যুর ঘটনা, কিছু মরদেহে নির্যাতনের চিহ্ন এবং 2024 সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু সহিংসতার ঘটনার ক্ষেত্রে দায় মুক্তির অভিযোগও তুলে ধরা হয়েছে। এসব বিষয়কে তারা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে বলেন, শারীরিক দায় মুক্তি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শেখ হাসিনার মামলার বিষয়ে চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায্য বিচারের নিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে পছন্দ মতো আইনজীবী না পাওয়া, প্রতিরক্ষা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া এবং বিচার প্রক্রিয়ার রাজনৈতিক প্রভাব। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ন্যায্য বিচারের মানদণ্ড লঙ্ঘিত হলে আন্তর্জাতিক আইনের অধীনে মৃত্যুদণ্ডকে ইচ্ছামতো বা অন্যায় হিসেবে গণ্য করা হতে পারে। চিঠির শেষে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরা হয়েছে, যার মধ্যে জানতে চাওয়া হয়েছে কবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে। চিঠিতে বলা হয়েছে, সরকারের যে কোনো জবাব 60 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে এসব পদক্ষেপ পর্যালোচনা ও সংশোধনের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার আমলে নির্বাচনের আগে এই চিঠির জবাব দেওয়ার জন্য বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছিল। তখন সরকার থেকে বলা হয়েছিল, নির্বাচনের 1.5 মাস আগে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব নয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেবে। নির্বাচনের আগে জাতিসংঘের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সাথেও কথা বলেছেন। জানা গেছে, নির্বাচনের পর নতুন সরকারের কাছে আবার বিষয়টি জানতে চেয়ে বার্তা দেওয়া হয়েছে। এমনকি গত 26শে মার্চ যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও জাতিসংঘের কর্মকর্তারা বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, জাতিসংঘের এই চিঠির উত্তর বা বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন তারেক রহমানের সরকারকে জবাব দিতে হবে। চিঠিতে সুনির্দিষ্টভাবে অভিযোগ নয়, বরং এগুলোর সম্পর্কে সুনির্দিষ্ট উত্তর জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীন ও নিরপেক্ষ আদালতে ন্যায্য বিচারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা উচিত। একই সঙ্গে তারা সতর্ক করেছেন, এমন সামগ্রিক রাজনৈতিক নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা পুরো একটি দল, তার সমর্থক এবং বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। ফলে এই চিঠিটি শুধু আওয়ামী লীগের আন্তর্জাতিক অবস্থানের জন্যই নয়, বরং রাজনৈতিক বহুত্ববাদ, যথাযথ আইনি প্রক্রিয়া, নির্বাচনে অংশগ্রহণ এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের অধীনে আইনের শাসন সম্পর্কিত বৃহত্তর প্রশ্নগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ চিঠিটি আন্তর্জাতিক বিভিন্ন পক্ষগুলোকেও পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যেসব আন্তর্জাতিক শক্তি এতদিন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলতো, তারা এখন এই চিঠির রেফারেন্স তুলে ধরে অগ্রগতি জানতে চাইবে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে। মানুষ যখন যে জায়গায় বসার কথা না এবং কোনো পরিশ্রম ছাড়াই বিনা প্রতিযোগিতায় সেই জায়গায় বসে যায়, তখন সে তার প্রাপ্য সম্মানটুকু পায় না এবং মানুষ তাকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে চায় না। সেটাই কিন্তু বাংলাদেশে গতকাল সংসদের অধিবেশনে আমরা প্রমাণ পেয়েছি। যারা কালকে সংসদের অধিবেশনে হান্নান মাসুদের বক্তব্য শুনেছেন, মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। গতকালকে হান্নান মাসুদ সংসদে হুঙ্কার দিয়ে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে অপমান করেছে। অপমান করে বলেছে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমরা রাজপথে নেমে রক্ত ঝরিয়েছি বিদায়, আমাদের কারণে আজকে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হতে পেরেছেন। মানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, আমাদের দয়ে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী, মানে তোমরা কোন হুনুরে 2 টাকার দাম দিয়ে কথা বলে নাই। এত লাউডলি উচ্চস্বরে আতঙ্কিত হয়ে কথা বলেছে যে সে বিশাল বড় কিছু। হান্নান মাসুদ তাদের দয়ায়, তাদের কারণে আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হয়েছে, তারাই বানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। কিন্তু এই টোকায় হান্নান মাসুদ ভুলে গিয়েছে, সেও কিন্তু মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এমপি হয়েছে।
তার মতো টোকাই বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতো, তাহলে তার মতো টোকাই কখনো এমপি হতো? আমি ধরে নিলাম তারা রাজপথে নেমেছে, তারা আন্দোলন সংগ্রাম করার কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই কারণে বিএনপি ক্ষমতায় এসেছে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়েছে এবং সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতো, এই সকল টোকাই একটাও এমপি হতো? কিন্তু আওয়ামী লীগ যদি তখন নির্বাচন অংশগ্রহণ করার পর হেরে যেত, ঘুরে ফিরে তো বিএনপি ক্ষমতায় আসতো। কিন্তু বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করার মতো অন্য বড় রাজনৈতিক দল না থাকার কারণে আজকে তারা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরও যে সম্মানটুকু পাওয়ার, সেই সম্মানটুকু পাচ্ছেন। কেন পাচ্ছে না? ইনিয়ে বিনিয়ে হান্নান মাসুদের মতো টোকারা বোঝানোর চেষ্টা করছে আমাদের কারণে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা করা লাগে না, আমরা বিরোধী দল ছিলাম বিদায় আপনারা এমপি হয়েছেন, আপনারা ক্ষমতায় এসেছেন, এখন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। সে কারণে আমি সবসময় বলি, আপনারা কোনো কিছু যদি অর্জন করতে চান, কষ্ট করুন, প্রতিযোগিতা করুন, তারপরে যখন অ্যাচিভমেন্ট করবেন ওই জায়গায় এসে ওই ব্যাপারগুলো, তখন আপনারা শান্তি পাবেন, সম্মান পাবেন। বিএনপির সাথেও কিন্তু সেটাই হচ্ছে, তারা এখন প্রতিটা মুহূর্তে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, কারণ তারা প্রতিযোগিতা করে তারা এই জায়গায় আজকে আসে নাই, তারা প্রতিযোগিতা করে ক্ষমতার চেয়ারে বসে নাই, তারা মামু ভাইগনা নির্বাচন করে ক্ষমতার চেয়ারে বসেছে। তারা যে এখন অ্যাচিভমেন্টটা করেছে, এই অ্যাচিভমেন্টটা সম্মানের না, এটা অপমানের অ্যাচিভমেন্ট। সে কারণেই হাঁটুর বয়সী এই টোকায়ে এমপি হয়ে আজকে সংসদে সালাউদ্দিন সাহেবকে এবং প্রধানমন্ত্রী তারেক জিয়াকে অপমান করতে পেরেছে। তাদের দয়াই নাকি হুঙ্কার দিয়ে বলছে তারাই বানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী, কিন্তু সে ভুলে গিয়েছে সেও কিন্তু প্রতিযোগিতা ছাড়াই অটো পাশে এমপি হয়ে গিয়েছে। এভাবেই চলছে আমাদের বাংলাদেশের রাজনীতি, কোনো ম্যানার নাই। সংসদের মধ্যে জঙ্গিদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বিএনপি তাদের স্বার্থে জঙ্গিদের ঢুকিয়ে দিয়েছে সংসদে, আর সংসদে টোকাইরা এখন প্রধানমন্ত্রীকে হুঙ্কার দিয়ে কথা বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঙ্কার দিয়ে কথা বলছে। কারণ কারো কাছে কারো ভ্যালু নাই, কারণ জামাত এবং এনসিপিও জানে আমাদের কারণে তারা আজকে সরকার গঠন করেছে, তারা আজকে এমপি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী হয়েছে। বিএনপিও ভালো করে জানে আমাদের কারণে জামাত সংসদে ঢুকতে পেরেছে, এই টোকাইরা এমপি হতে পেরেছে। তাই কেউ কাউকে সম্মান দেওয়ার প্রয়োজন মনে করে না, কারণ একজন আরেকজনের পরিপূরক। সেই কারণে প্রতিযোগিতা করে কোনো খেলায় জিতলে সেই খেলার আনন্দ থাকে, কিন্তু প্রতিযোগিতা ছাড়াই অটো পাস হয়ে গেলে সেটাতে কোনো আনন্দ থাকে না, এবং কে কত বড় খেলোয়াড় সেটাও বোঝা যায় না। সেটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। বিএনপি কত জনপ্রিয় দল সেটা আমরা এখন বুঝবো কি করে? কারণ মেইন শক্ত টিমের সাথে তো বিএনপি খেলেই জিতে নাই, বিএনপি ধরতে গেলে ওয়াক আবার পেয়ে গিয়েছে, নরম টিমের সাথে খেলে বিএনপি আজকে সরকার গঠন করেছে। সো বিএনপি সংসদে এটা প্রাপ্য ছিল, প্রধানমন্ত্রী তারেক জিয়ারও এটা প্রাপ্য ছিল, এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের এটা প্রাপ্য ছিল। অপমান মাত্র শুরু হয়েছে, সামনে আরো অনেক অপমান পায়। 2 টাকার দাম দিয়ে কথা বলবে না এই টোকা এনসিপি এবং জামাত ইসলাম। তারা ভালো করেই জানে জামাত এবং এনসিপি আমরা যদি নির্বাচন অংশগ্রহণ না করতাম, বিএনপি আরো 10 বছর ক্ষমতায় আসতো না, নির্বাচনই হতো না। তাই মামু ভাইগনা নির্বাচন করে, তারা নিজেরাই নেগোসিয়েশন করে, তারা নির্বাচন করে একজন বিরোধী দলে গিয়েছে, একজন ক্ষমতায় গিয়েছে, এখন তারা নিজেরা সংসদে ইচ্ছে করে কামড়াকামড়ি করতেছে, একজন আরেকজনকে বলতেছে আমাদের দয়া আপনারা ক্ষমতায় এসেছেন, ওরা বলতেছে আমাদের দয়া আপনারা এমপি হয়েছেন, আমাদের দয়া আপনারা বিরোধী দল হয়েছে। একটা দেশে কত হাস্যকর অবস্থা হলে সংসদে এই অবস্থা হতে পারে, কত বাজে নির্বাচন হলে, কত সাজানো নির্বাচন হলে দেশের এই পরিস্থিতি হতে পারে। বইয়ের বিশ্বে এমন এক খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশে সেটার এফেক্ট করতেছে, দুর্ভিক্ষের অবস্থা বাংলাদেশে আসতেছে, সেটার কোনো প্রস্তুতি নেই। আমাদের দেশে সংসদের মধ্যে চলতেছে কার দয়াকে প্রধানমন্ত্রী হয়েছে, কার দয়াকে এমপি হয়েছে, এগুলো নিয়ে বিজি। আর কতক্ষণ ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোণঠাসা করে রাখা যায় সেদিকে শুধু ফোকাস। আওয়ামী লীগকে কিভাবে মাঠে নামানো যাবে না, মাঠে নামতে দেওয়া যাবে না, সেদিকে ফোকাস। আর কোনো কাজ নাই সংসদে গিয়ে, শুধু জুলাই সনদ, জুলাই যোদ্ধা আর গণভোট নিয়ে ঠেলাঠেলি, কার দয়াকে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এগুলো নিয়ে হুঙ্কার। আর আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরে রাখা যায় সেটা নিয়ে হুঙ্কার। আর কোনো কাজ দেখি না, কথা বলছেন জনগণমুখী কোনো কাজ আমরা দেখি না, আমরা মনে হয় আর দেখতেও পাবো না। এভাবেই করে টোকাইদের কাছে বিএনপি নেতারা লাঞ্ছিত হবে, অপমান হবে। একজন তো লাঞ্ছিত অপমান হতে হতে মির্জা আব্বাস টেনশনে ব্রেন স্ট্রোক করে হাসপাতালে পড়ে আছে। অনেক জায়গায় পোস্ট দেখতে পেয়েছে আর কিছুদিন আগে যে মির্জা আব্বাস মারা গিয়েছে। আদৌ কি মারা গিয়েছে নাকি হাসপাতালে এখন অসুস্থ পড়ে আছে সেটাও আমরা জানি না। এভাবে করে অপমান লাঞ্ছিত হতে হতে টোকাইদের কাছে দেখবে যে সালাউদ্দিন সাহেব স্টেক করবে এবং প্রধানমন্ত্রী তারেক জিয়া স্টক করবে, কারণ সময় খুব সন্নিকটে। এখনো তো মাত্র হানিমুন পিরিয়ড শুরু হয়ে চ্যালেঞ্জ শুরু হয়ে গিয়েছে। সংসদও এই সকল টোকাইদের সামনে অসহায় হয়ে বসে থাকতে হবে, কারণ কিছু করার নাই। তারা সত্য তো প্রতিযোগিতা করে তো তারা সরকার গঠন করে নাই। জামাত এবং এনসিপি দয়া দেখিয়েছে বিদায় তো তারা আজকে ক্ষমতায় এসেছে। জামাত এবং এনসিপি নির্বাচন না করলে তো এই নির্বাচনটা হতোই না। কথা বুঝেন নাই? বাস্তবতা তো তাই। অপমানিত হওয়ার পর সহ্য করে হলো মেনে নিতে হবে, কারণ তাদের কারণে তো আমরা ক্ষমতায়, সেটা তারেক জিয়া রিয়েলাইজ করতেছে এবং এই সালাউদ্দিন সাহেবও রিয়েলাইজ করতেছে। এটা বাস্তবতা, বুঝেন নাই? সো বাংলাদেশের সামনে কি করুণ পরিণতি অপেক্ষা করতেছে আপনারা সাধারণ জনকে কল্পনা করতে পারবেন না। কেন কল্পনা করতে পারবেন না? ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ বন্ধ হবার না, অনেক দিন ধরে যুদ্ধ চলবে। আর এই যুদ্ধ যত বেশি চলবে ততই বিশ্বের সকল যারা ছোট দেশ আছে বাংলাদেশের মতো সে সকল দেশের প্রভাব পড়বে, দুর্ভিক্ষ তৈরি হবে এবং দেশের অর্থনীতি ভেঙে পড়বে।
ম্যাসাকার পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশের সকল জনগণ যদি ঐক্যবদ্ধ না হয়, তা না হলে বাংলাদেশকে রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়বে। বাংলাদেশের মানুষ যারা নিম্নয় তারা না খেয়ে মরবে। সো এখন সংসদে গিয়ে খেলাঠেলি বন্ধ করে কার্যকে সরকার গঠন করেছে সেগুলো বাদ দিয়ে আওয়ামী লীগের উপর কার্যক্রমের যে নিষেধাজ্ঞা সেটা তুলে নিয়ে আওয়ামী লীগকে কোণঠাসা না করে সকলে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। তা না হলে এমন এক পরিস্থিতি তৈরি হবে যে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। দুর্ভিক্ষ হলে এই দুর্ভিক্ষ থেকে কেউ বাঁচতে পারবে না, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত। সো এখন বিএনপিকে মেইন জায়গায় ফোকাস দিতে হবে, সংসদে ঠেলাঠেলি বা আওয়ামী লীগকে নিয়ে ঠেলাঠেলি বা সকলে ঐক্যবদ্ধ হয়ে বলতে হবে আমরা দেশটাকে রক্ষা করি। তাহলে কিন্তু বাংলাদেশ অন্তত রক্ষা পাবে এত বড় যুদ্ধ হওয়ার ফলেও। আশা করছি আপনারা এই আলোচনা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, বিএনপি এবং তারেক রহমান তাদের পতন অনিবার্য। এবারের পতনের পর বিএনপি আর কোনোদিন শির দ্বারা উঁচিয়ে দাঁড়াতে পারবে না। দলটি ভেঙে যাবে তাসের ঘরের মতো, একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে বর্তমানে বিএনপি 1/11-তে আপনাদের নিশ্চয় মনে আছে তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছিল সেনাবাহিনী, কিন্তু এবারের পতনের পর সেই ভাঙা মাজায় প্রথম করবে বাংলাদেশ পুলিশ। দুইটা ভিডিও আপনারা দেখেন, এরপর বাকি কথা আমি বলতেছি। 8 বছর আগে মিজেলসে ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। সেটা হচ্ছে যে জ্বালানির জন্য, প্রথম কথা জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই জ্বালানি বর্তমান সরকারের গান্ডু স্বাস্থ্যমন্ত্রী বলতেছে গত 8 বছর হামের টিকা দেওয়া হয়নি। আপনারা নিশ্চয়ই এই সংবাদগুলো দেখেছেন। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে প্রায় 100-এর মতো শিশু মৃত্যুবরণ করেছে। এর পরবর্তীতে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে, সে বলেছে গত 8 বছর হামের টিকা দেওয়া হয়নি, কিন্তু এটা সম্পূর্ণরূপে একটা মিথ্যাচার। 2024 সালেও শেখ হাসিনা ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত হয়েছিলেন। এটা আমার কথা না, গণমাধ্যমের সংবাদ, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নেক্সট যে ভিডিওটা দেখলেন, শ্যামা ওবায়েদ বিএনপির পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সে বলতেছে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নাই। এটার উত্তর আপনারা দিয়ে দেবেন, আমি আর বেশি কিছু বলছি না। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী আরো বলেছে স্বাস্থ্য খাতের তহবিল শূন্য, তাদের হাতে হাসপাতালের জন্য গজ ব্যান্ডেজ কেনার টাকা পর্যন্ত নাই। গত 18 মাস দেশ চালিয়েছে ইউনুসের স্বাস্থ্য উপদেষ্টা এই অচল জাহানারা কিংবা ইউনুস এই কথা কিন্তু বলে যায়নি যে গজ ব্যান্ডেজের টাকা আমাদের কাছে নাই। তার মানে শেখ হাসিনার স্বাস্থ্য খাতে খরচ করার জন্য প্রয়োজনীয় অর্থ রেখে গিয়েছিলেন, সেই টাকা গত 18 মাস ধরে চুরি করেছে ইউনুস এবং তার লুটেরা বাহিনী। লুটে পুটে চেটে পুটে একদম শূন্য জায়গা রেখে গেছে বিএনপি সরকারের জন্য। বিএনপি এবং তারেক রহমান ঠিক এই সব কারণে ব্যর্থ হবে। একটা বিধ্বস্ত দেশ লুটপাটে সর্বশান্ত করে ফেলেছে, অর্থনৈতিক অবস্থা জঘন্য। এই দেশ ঠিক করতে না পারলে তারেক জিয়ার সমস্ত নিউ বিল্ড ইমেজ একদম ধসে পড়বে। তার অত্যাধুনিক পিআর টিম কতদিন ফেক ইমেজ ক্রিয়েট করে তাকে বাঁচিয়ে রাখতে পারবে সেটা সময় বলবে। মানুষের পেটে ভাত না গেলে, হাসপাতালে গিয়ে ওষুধ না পেলে, খাবার না পেলে, জ্বালানি তেল না পেলে পাগল হয়ে যাবে। তখন পশ্চাৎ দেশ বরাবর লাথি মেরে ক্ষমতা থেকে নামিয়ে দেবে বাংলাদেশের সাধারণ মানুষ। তারেক রহমান এবার হারে হারে টের পাবে স্বাধীনতা পরবর্তী সময়ে 72 থেকে 75 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক কতটা সংকটে পড়েছিলেন, ঠিক কতগুলা প্রতিবন্ধকতার সামনে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, যেই কারণে তাকে বলা হয় ফ্যাসিস্ট, তাকে বলা হয় তার জন্য দুর্ভিক্ষ হয়েছিল। এখন 2026 সালে অর্থাৎ 21 শতাব্দীতে এসে তারেক রহমান হারে হারে টের পাবে রাষ্ট্র পরিচালনা, ফুকলা রাষ্ট্র পরিচালনা করা ঠিক কতখানি কষ্টের। লাখ লাখ মানুষ বেকার হয়ে গেছে, বানিয়ে গেছে ইউনুস, এদেরকে চাকরি দিতে হবে তারেককে। হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো চালু করতে হবে। বিদ্যুৎ, জ্বালানি সব খাতে মধ্যস্বত্বভোগীরা মাথা চারা দিয়ে উঠেছে। দেশে যখন ওই ধ্বংসকাল আসে তখনই এই লুটেরাদের আবির্ভাব ঘটে। পাশাপাশি তারেককে হেনস্থা করার জন্য জামাত এনসিপি তো রীতিমতো আছে। আগে প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, আর এখন প্রতিদ্বন্দ্বী জামাত এনসিপি কে কিভাবে তারেক রহমান ম্যানেজ করবে সেটাই এখন দেখার বিষয়। এরা অলরেডি মহা ক্ষমতাশালী, মবের শক্তিতে ক্ষমতাবান, এরা পারে না এমন কোনো কাজ আমি দেখি না, নাই। এর ফলে তারেকের জন্য সামনে কঠিনতম দিন অপেক্ষা করছে। এত কঠিন দিন আসবে তার মা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম জিয়ার কালেও আসেনি। হামে শত শত বাচ্চা মারা যাচ্ছে। 80 দশকের সময় বাংলাদেশে হামে মৃত্যু প্রায় বন্ধ হয়ে গেছিল, সেই মরণঘাতী হাম ফেরত এসেছে 2026 সালে, যেটা ফেরত এনেছে ইউনুস। হাসপাতালে বাচ্চাদের জন্য বেসিক রোগের টিকা নাই, সাপে কাটার ওষুধ নাই, আইসিইউ গুলা বন্ধ। ইউনুস বাহিনী পুরো দেশ চুষে একদম ছেড়ে গেছে। কিন্তু ইউনুসকে আর কেউ ধরতে যাবে না, ধরবে তারেক রহমানকে। সব দোষ তারেক রহমানের হবে, কারণ তারেক এখন ক্ষমতায় বসে আছে। গত 18 মাসে ইউনুস বাহিনীর সাথে সমানতালে বিএনপি লুটপাট, চাঁদাবাজি করেছে, একথা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। ক্ষেত্র বিশেষে বিএনপি আরো বেশি করেছে, কিন্তু রাষ্ট্রযন্ত্রকে শূন্য করে দিয়ে গেছে ইউনুস। তারেকের এমন দুর্ভাগ্য, এখনো ইউনুসের সাথে ঈদের দিন কুলাকুলি করতে হয়। এখনো হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামদের মতো ছাত্রীদের তরপানি শোনা লাগতেছে সংসদে বসে। এখনো জাইমা রহমানকে শহীদুলের বইয়ের সাথে হাহা হিহি করতে হচ্ছে। এগুলা অনেকটা দুর্ভাগ্য, তারেক রহমানের কর্মের দুর্ভাগ্য। এমন ধ্বংসপ্রায় দেশের ক্ষমতায় বসে স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন এখনো 71-এর ইতিহাস নিয়ে কুস্তাকুস্তিতে ব্যস্ত, অথচ তার এখন প্রচন্ড ব্যস্ত থাকার কথা ছিল
ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ভারসাম্যতা আনা যায়, উন্নয়ন ঘটানো যায়। দেশে আইনের সব ব্যবস্থা ভেঙে পড়েছে, পুলিশ থেকে শুরু করে আনসার সব বাহিনী প্রায় ধ্বংসপ্রাপ্ত, তাদের পুনর্গঠন প্রয়োজন। আর সালাউদ্দিন দুদিন পর পর লেকচার ঝাড়তেছে স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার ঘোষণা নিয়ে। গতকাল আবার সংসদে সালাউদ্দিন যখন বাংলাদেশ পুলিশের মতো ঐতিহ্যবাহী বাহিনীকে ৭১-এর রাজাকারের সাথে তুলনা করে, তখন টপ টু বটম পুলিশ বাহিনী খুবই ফুসবে, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। একে তো বিচার করবে না, তার উপর আবার রাজাকারের সাথে তুলনা, এটা পুলিশের কোন সদস্য ভালোভাবে নেয়নি। পুলিশ একটা প্রতিষ্ঠান, যখন যেই সরকার ক্ষমতায় আসবে তাদের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করবে। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করে। এখানে কোন সরকার ক্ষমতায় এসেছে কোন সরকার ক্ষমতায় আসেনি এটা মুখ্য বিষয় নয়, কিন্তু তাদের উপর অন্যায়ের বিচার হবে না, নিশ্চিত থাকেন আপনারা। বিএনপি মাইন্ড কার চিপায় পড়লে পুলিশ তাদের বাঁচাতে আসবে না, পুলিশ কোনো ফাংশন করবে না। পুলিশ একটা মহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছে, যে কোনো সময় পুলিশ বিদ্রোহ করলে তাতে আইন শৃঙ্খলা যতটুক টিকে আছে সেইটুকার অবশিষ্ট থাকবে না, হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সাহেব এসব বইলা কোনো লাভ হবে না। ইউনুসকে তো দেখলাম মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুকে ধ্বংস করতে গিয়ে পুরো দেশ ধ্বংস করে ফেলেছে, কিন্তু মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুকে ১ মিনিটের জন্য প্রাসঙ্গিক করতে পারেনি। বঙ্গবন্ধুর জন্য বাঙালির আবেগ, ভালোবাসা, বিশ্বাস যেমন ছিল তেমন রয়ে গেছে, এমনকি আরো ক্ষেত্র বিশেষে বেড়েছে, কোনো কিছুই বদলানো যায়নি। তাই এসব নিয়ে আর সময় ব্যয় না করে নিজের দায়িত্ব পালন করেন। তারেক রহমান দেশ গঠনের কঠিন কাজ হাতে নিয়েছে, নিজেকে খলিফা উমর প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। ১২ ঘন্টা নাকি ৫ ঘন্টা কাজ করতেছেন, এইসব দিয়ে বেশি দিন চিরে ভিজবে না। সচিবালয়ে ধমক দিয়ে কাজে পাঠিয়ে বুড়ো আমলাদের সাইজ করলেন, কিন্তু কাজের কাজ কিছু হলো না। বাংলাদেশের মানুষ দেখতে চায় ফলাফল, তাই কাজটা হোক, দেখবে মানুষ, বাঁচবেন আপনি। আপাতত সেই চেষ্টা করেন। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট, আর সামনে সেচ মৌসুমে বিদ্যুতের হাহাকার সৃষ্টি হবে। মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সরকার ইতিমধ্যে হোম অফিস এবং অনলাইন ক্লাসের ঘোষণা দিয়েছে, যা সেই ভয়াবহ করোনাকালীন সময়ের স্মৃতি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষ, আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী সব সেক্টরকে চূড়ান্তভাবে ক্ষুব্ধ করেছে বর্তমান সরকার ১ মাসের ব্যবধানে। পেটে ভাত না থাকলে কোনো আবেগ, ভালোবাসা কিংবা দলীয় আদর্শ টিকে থাকে না। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় সত্য, মিথ্যে না বলে জান প্রাণ দিয়ে কাজ করে দেখান। মুক্তিযুদ্ধ নিয়ে তেনা পেঁচানোর কোনো প্রয়োজন নেই। আপাতত দেশটাকে বাঁচান, শিশুদের বাঁচান, আর পারলে জামাত শিবির রাজাকার এবং এনসিপি রাজাকারের বাচ্চাগুলোকে যথাসময়ে সাইজ করেন। তা না করলে সব চেষ্টা বিফলে যাবে, বেশি দিন লাগবে না। ইউনুস হয়ে গেছে ১৮ মাসে, আপনি কত মাস থাকতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করছে, আপনার কর্মের উপর নির্ভর করছে, গলাবাজির উপরে নয়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনার মেয়াদকাল সর্বোচ্চ ১২ মাস হলেও হতে পারে। তবে তারেক রহমানের উচিত এখনই জেট ফুয়েল সংগ্রহ করে রাখা, কারণ কখন যে আবার চার্টার্ড ফ্লাইটে লন্ডনের পথে উড়াল দিতে হয়। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।